ভাইয়ের জন্য করোনা ভয়াবহতায় প্রাণ গেল আরও 212 জনের। চরম ঝুঁকিতে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীরা, বেশিরভাগকেই বাঁচানো যাচ্ছে না সর্বোচ্চ চিকিৎসা দিয়েও। চট্টগ্রামে এবার আবাসিক এলাকায় পাহাড় ধস, বাড়ছে আতঙ্ক। কক্সবাজারে ঢলের পানি নামলেও দুর্ভোগ চরমে। বাগেরহাটে ভেসে গেছে চিংড়ি ঘের। এক প্রকল্পের রাস্তা আরেক প্রকল্পে দেখিয়ে রংপুর সিটি কর্পোরেশনে 48 লাখ টাকা বিলের ঘাপলা। ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি, বহাল তবিয়তে অভিযুক্ত প্রকৌশলী। এবং কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মাওয়া মৎস্য আড়তে ক্রেতাদের ভিড়। চাহিদা বাড়ার সুযোগে দাম চড়া, কেজিতে বিক্রি হচ্ছে 1300 টাকা পর্যন্ত। বাংলা সময়ের সঙ্গে আছি তানজিলা খান মিম। করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 212 জন। রোগীর চাপে বেসামাল অবস্থা হাসপাতালগুলোর। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। করোনার তৃতীয় ঢেউয়ে সারা দেশে আক্রান্ত ও শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শহর নগর থেকে গঞ্জে গ্রামে ছড়িয়ে পড়েছে মহামারী এই ভাইরাস। তীব্র শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় রোগী নিয়ে শেষ মুহূর্তে হাসপাতালে ছুটছেন স্বজনরা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। বগুড়ার 3টি হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এর মধ্যে 12 জন করোনা এবং 7 জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। 457 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 149 জন। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন 18 জন। বেড খালি না থাকায় মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। আইসিইউ শয্যা পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। চেষ্টা করছি, চেষ্টার ত্রুটি নাই। রোগীর যে পরিমাণ চাপ, সে তুলনায় কেবিন সংখ্যা বা আইসিইউর সংখ্যা খুবই সীমিত। করোনা ছলে সিলেটে মারা গেছেন 17 জন। এর মধ্যে সিলেটেরই 14 জন। শনাক্তের হার 50.66%। অন্যান্য সার্ভিস একটু সমস্যা আছে, তবে অক্সিজেনটা ভালো আছে। আইসিইউর বেড যদি বাড়ানো হয় তাহলে রোগীদের জন্য বেটার হয়। কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত 24 ঘন্টায় 964 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 40.1%। প্রাণ গেছে 14 জনের। আরো আইসিইউ দরকার, সেটা আমরা চেষ্টা করতেছি কিভাবে বাড়ানো যায়। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন 13 জন। এর মধ্যে রাজশাহীরই 6 জন। শ্বাসকষ্টের সমস্যা ছিল, অসুস্থ হয়ে পড়ে। হার্টের সমস্যা, সর্দি কাশি, জ্বর। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় 9 জন মারা গেছেন। প্রাইভেট ক্লিনিকে প্রথমে দেখানোর পরে করোনা পজিটিভ আসে। এছাড়া 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেলে 14, বরিশাল মেডিকেলে 12 এবং খুলনা, যশোর, কুষ্টিয়া ও চাঁদপুরে 8 জন করে মারা গেছেন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সেবা দেয়া চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন এই মুহূর্তে চরম ঝুঁকিতে আছেন তারা। বেশিরভাগকেই সর্বোচ্চ চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না। এছাড়া গত কয়েকদিনে দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রায় 10 গুণ বেড়েছে করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও। তোহা খান তামিমের রিপোর্ট। আমার ওয়াইফে আপনার কোভিড পজিটিভ আসছে, তো ওর আবার প্রেগনেন্সি প্রায় 9 মাস চলতেছে। কারণ আমার আম্মা গত ডিসেম্বরে এখানে কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। এখন আমার ওয়াইফের একটা সময়ে মানে কি বলবো, এখন আমার বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রুবেল তার করোনা পজিটিভ 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এসেছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে করোনা পজিটিভ প্রসূতি নারীর জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় ছুটছেন অন্য হাসপাতালে। কদিন আগে করোনার থাবায় মাকে হারিয়েছেন এই তরুণ। এবার স্ত্রীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা। গাড়ি সংকটের কারণে পিকআপ ভ্যানে করেই স্ত্রীকে নিয়ে রওনা দেন। রাজধানীর হাসপাতালগুলোর বাইরের চত্বর, অপেক্ষমান লবিতে দিনভর শুধুই কান্নার শব্দ। বাস্তবতার কাছে ফিকে হয়েছে ছুটির দিন। তাই শুক্রবারেও প্রতিটি হাসপাতালে একের পর এক আসছে করোনা আক্রান্তরা। অক্সিজেন, শয্যা আর আইসিইউ সংকট চরম হওয়ায় ফিরে যাচ্ছেন অসংখ্য রোগী। রোগীর অক্সিজেন দরকার, অক্সিজেন তাদের নাই।
এবং সিটও নাই। অক্সিজেন প্রায় শেষের দিকে, এখন রোগী তো আমার অক্সিজেন ছাড়া চলতে পারতেছে না। ঢাকা মেডিকেলের তথ্য বলছে গত কয়েকদিনে কোভিড পজিটিভ শিশু রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে অন্তঃসত্ত্বা নারীদের ক্রিটিক্যাল কেয়ারে নিয়েও অধিকাংশদের শেষ রক্ষা হচ্ছে না। 8 মাস প্রেগন্যান্ট থাকা অবস্থায় পরে এখানে আমাদের নর্মালি হয়েছে, কিডনিতে প্রবলেম ছিল, এই থাকা অবস্থায় এখানে আমাদের ডায়ালিসিস করা হচ্ছে আর কি। পানি শূন্যতা ছিল তো সেই জন্য হয়তো বাচ্চাটা আগে এখানে আনার আগেই মারা গেছে আর কি বাচ্চাটা। প্রেগনেন্ট মাদের তো আমাদের যে কটা শয্যা সবই পরিপূর্ণ। এখন প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে এরা অনেকেই ভালোভাবে অসুস্থ হয় এবং আমাদের আইসিইউতে নিতে হয়, তারপরে জরুরি অপারেশন করতে হয় এবং অনেক মা এবং বাচ্চাকে কিন্তু আমরা ক্রিটিক্যাল স্টেজ থেকে ফেরত আনতে পারি না। করোনা ঊর্ধ্বগতির এ সময়ে সন্তান সম্ভবা নারী, শিশু ও বয়স্কদের সর্বাধিক সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 30% বেশি সংক্রমণের হার মাথায় নিয়ে সারা দেশে মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে কোভিড মোকাবিলা। এই করোনাকালে কয়েক দফা অক্সিজেন সংকটে পড়লেও চোখে পড়েনি সিলিন্ডার বাড়ানোর সরকারি বেসরকারি কোনো উদ্যোগ। তরল অক্সিজেনের পাশাপাশি সিলিন্ডারের সংখ্যা বাড়াতে সরকারি সহায়তা চাইছেন আমদানিকারকরা। আর সিলিন্ডারের মজুদ বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। এই করোনাকালে এসে অক্সিজেনের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। অনেকটাই আমদানি নির্ভর হওয়ায় দেশজুড়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানিতে গতি আসলেও ভাবিয়ে তুলছে অক্সিজেনের সিলিন্ডার সংখ্যা। সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের সিলিন্ডারের সংখ্যা 27,170টি। ঘাটতি সেন্ট্রাল অক্সিজেন লাইনেও। এখন আমার 10,000 লিটার লিকুইড অক্সিজেন আমার খরচ হচ্ছে ইন অ্যান অ্যাভারেজ। সিলিন্ডার ছাড়া এটা, আর সিলিন্ডার আমরা 200-র মতো আমাদের টার্নওভার হয় প্রতিদিন। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথে বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায় সেগুলোর প্রস্তুতি চলছে এবং আমরা সেভাবে আগাচ্ছি। নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকলেও অক্সিজেনের চাহিদা মেটাতে অনেকটাই আমদানির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, যার খেসারত দিতে হয়েছে এই করোনাকালে। তাই তো সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিলিন্ডারের সংখ্যাও বাড়ানো উচিত, আর সেক্ষেত্রে সরকারি সহযোগিতা চাইছেন উৎপাদন ও আমদানিকারকরা। আমি যদি তাকে সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে চাই তাহলে আমার জন্য তো অনেক কষ্টকর ব্যাপার। গভর্নমেন্টের উচিত বেশ কিছু সিলিন্ডার স্টক করে আরও কিছু বড় সিলিন্ডার কিছু কেনা উচিত, যেটা ম্যানিফোল্ডের জন্য, শুধু ছোট সিলিন্ডার না। এর মধ্যে আরও কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় প্রক্রিয়াধীন জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা 236টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে যাচ্ছি এবং অক্সিজেন সিলিন্ডার কিনতে যাচ্ছি 7,060টি। প্রথমবারের মতো মেডিগ্রেড অক্সিজেন জেনারেটর আনছি। এটিও আপনারা পেয়ে যাবেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম নাগাদ। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইনের সংখ্যা 107টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধেও শিমুলিয়া বাংলা বাজার ও পাচুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরিতে যানবাহনের পাশাপাশি পারাপার হচ্ছেন যাত্রীরা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। জরুরি পরিবহন ছাড়াও মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনও পার হচ্ছে অবাধে। নানা অজুহাত দেখিয়ে রাজধানীতে যাচ্ছেন যাত্রীরা। ছোট ছোট যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও ছুটছেন নির্দিষ্ট গন্তব্যে। ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 18টি ফেরির মধ্যে চলাচল করছে 8টি ফেরি। চাকরি বাঁচানোর ক্ষেত্রে আমাদের যাইতেই হবে। অফিস খুলছে, এখন তো যাইতে হবে। ভাঙা ভাঙা যাচ্ছি, ডাবল ভাড়া নিচ্ছে। হয়তো করছেই, তারপরেও যেতেই হবে যেহেতু কর্মস্থল চালু করে দিছে। 14 জন যাত্রী নিয়ে যাচ্ছিল এই মাওঘাট থেকে, আমরা সেই গাড়িটাকে জরিমানার আওতায় আনি। তাছাড়া কিছু বাইক যেগুলো 3 জন এবং হেলমেট ছাড়া যাচ্ছিল, একদম রিস্কি ভাবে যাচ্ছিল, আমরা তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসি। অবৈধ ও অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় চট্টগ্রাম নগরীতে আবাসিক এলাকার পাহাড়গুলোতে ধসের ঘটনা ঘটেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না থাকায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছে ফেরদাউস লিপি।
সকাল ৯টায় বিকট শব্দে নগরীর গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির পাশের এই পাহাড়ের খণ্ডিত একাংশ ধসে পড়ে। এতে ভূমিধসের পাশাপাশি পাহাড়ে থাকা গাছ আছড়ে পড়ে পাদদেশের টিনের ঘরে। তবে পাহাড়ে ঘেরা দেয়াল থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এই যাত্রায়। সকাল যখন ৯টা বাজছে, ৯টা থেকে হঠাৎ করে অনেক বিকট শব্দে একটা আওয়াজ হয়েছে। দেখতেছে যে এই যে গাছটা আছে না, গাছটা এসে পুরো ওদের টিনের উপরে এসে পড়ছে। যেহেতু এটা অনেক উঁচু পাহাড়, বারবার এখানে পাহাড় ধসে পড়তেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় এই ধরনের ধসের ঘটনা ঘটছে। এছাড়া পাহাড় ঘেঁষে নিরাপত্তা বেষ্টনী আরো মজবুত করার দাবি তাদের। এখানে আসলে আমরা অনেকদিন যাবৎ স্পানির সাথে কথা বলে আসতেছি, আমরা খুব ঝুঁকিপূর্ণ আছি। ওনাদেরকে বারবার তাগাদা দেওয়ার পরও ওরা আসলে পাহাড়টার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চেষ্টা করতেছি অন্তত মানুষের জানমালের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে এ ধরনের অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় ঝুঁকির মুখে পড়ছে পুরো চট্টগ্রাম। এরা বর্ষার শুরুতে পাহাড়গুলোকে এমনভাবে কেটে রাখে যাতে করে ভারী বৃষ্টিতে পাহাড়গুলো ধসে পড়ে, এবং ধসে পড়লে তারা তখন এটাকে জায়গা হিসেবে বিক্রি করে ব্যবসার কাজে ব্যবহার করে। পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা যদি আন্তরিকভাবে চেষ্টা করে এই বিষয়টা অবশ্যই নিরসন হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশীর কুসুমবাগ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় প্রশাসনের পক্ষ থেকে আশপাশের কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে শুধুমাত্র পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া নয়, আবাসিক এলাকায় যেসব পাহাড় আছে সেগুলো সংস্কার ও নিরাপদ করার পাশাপাশি অবৈধ পাহাড় কাটা বন্ধ করতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ফুটে উঠেছে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র। সেই সঙ্গে বাড়ছে দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের নিম্নাঞ্চলের প্লাবিত গ্রাম থেকে নামতে শুরু করেছে পানি। পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বাইরে আশ্রয় নেওয়া মানুষ ফিরছেন ঘরে। টানা 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় জেলার 5 শতাধিক গ্রাম। পানিবন্দী হয় 3 লক্ষাধিক মানুষ। আমরা বাড়িতে ঢুকে পাচ্ছি না, কাদামাটি। আমাদের পুকুরের যতগুলো মাছ ছিল সব মাছ চলে গেছে। এই এলাকা কৃষক এলাকা, একেবারে জ্বালাসানি যত রকম আমাদের আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। খাদ্য সহায়তার পাশাপাশি দ্রুত রাস্তাঘাট মেরামতের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষের চিংড়ি হামার, তারপর মৎস্য হামার, গরুর হামার, তারপর ডেয়ারি, পোলট্রি, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে তা সহায়তার প্রদানের জন্য আমি যারা কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। তবে দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে চূড়ান্তভাবে। আমরা ডি ফর্ম যেটাকে বলে, ডি ফর্মে আমরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিব। এদিকে পার্বত্য জেলা বান্দরবনে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বানবাসী মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুর ও চিংড়ি মাছের ঘের, তলিয়ে গেছে সবজি সহ আমন ধানের বীজতলা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পানিতে তলিয়ে গেছে আঞ্চলিক সড়ক, ডুবন্ত সড়কেই চলছে গাড়ি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের উত্তর তাফালবাড়ি মৌরাশি এলাকা এখন প্লাবিত। পানিবন্দী অন্তত 96টি পরিবার। রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটও। শুধু মৌরাশিই নয়, শরণখোলার 90% পরিবার এখন পানিবন্দী। চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা এলাকাবাসীর। লকডাউন, তারপর তো পানি উঠে গেছে, এখন তো আমরা ঘরে বসা, একদম ঘরে বসার মতো জায়গা নাই, দাঁড়াবার মতো জায়গা নাই, সব তলায় গেছে এবং পুকুরে মাছ ছিল, মাছ নাই। চুলা চাটকি সবাই ভিজে গেছে, তারপর বিছান খাতা সবই নষ্ট হয়ে গেছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে অনুরোধ, আবার শরণখোলায় যেন অতি দ্রুত খাদ্য সহায়তা পাঠায় সেই দাবি জানাচ্ছি আমি। আর্থিক ক্ষতি নিরূপণ করে এটা প্রাথমিকভাবে আমরা একটি রিপোর্ট দিয়েছি। আশা করছি সরকারি বেসরকারি এনজিও সকলের সহযোগিতায় হয়তো এই মানবিক সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে শুধু শরণখোলাতেই সবজি ক্ষেত সহ 700 হেক্টরের বেশি আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলায় ভেসে গেছে 17,000 চিংড়ি ঘের ও পুকুরের মাছ।
সময় সংবাদ, বাগেরহাট। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার আকস্মিক ভাঙনে 8টি বসত ভিটা বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে স্কুল ও মসজিদ সহ নানা স্থাপনা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান গ্রামবাসী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বর্ষায় রুদ্ররূপে পদ্মা, ভাঙনের কবলে এবার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব হাসেল গ্রাম। নদীগর্ভে চলে যাওয়ার আগে শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া মানুষগুলো। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পাশে আমাদের একটা স্কুল আছে এবং আমাদের একটা মসজিদ আছে এবং এখানে 200-300 বাড়ি আছে, অথবা 2-4 দিনের ভিতরে আমাদের এই গ্রামটা বিলীন হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমাদের এই হাসেলবানার ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের বিনীত অনুরোধ, হাসালকে রক্ষা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। হাসাল এলাকায় হঠাৎ করেই তীব্র ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যেই সরজমিনে সাইট পরিদর্শন করা হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন পেলে ওইখানে আমরা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করব। 3 দশক ধরে ভাঙনের কবলে পড়ে আসা এই জনপদের অনেক এলাকা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বলে জানান এলাকাবাসী। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রতি বছর বর্ষা মৌসুমে অমাবস্যা পূর্ণিমার প্রভাবে বালুক হয়ে ধ্বংস হয় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত। ভাঙন রোধে স্থানীয়ভাবে সমাধানের দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড জানায় সৈকতকে রক্ষায় 950 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পটুয়াখালী থেকে সুজন নামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জেলা পটুয়াখালী কুয়াকাটার সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ে। এতে বালু ক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। এ অবস্থায় সৈকতের মূল পয়েন্টের 2 পাশে 1.5 কিলোমিটার এলাকায় বসানো হয়েছে বিদেশি ওভেন আর নন ওভেন জিওটিউব। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার প্রবল জোয়ারের ঢেউয়ের তোড়ে বিলীন হওয়ার পথে। এ অবস্থায় গত কয়েকদিনের পূর্ণিমার জোয়ারের তোড়ে সৈকত আবারও ভাঙতে শুরু করেছে। এটি রক্ষায় জিওটিউব দিয়ে সরকার বারবার টাকা খরচ করলেও তা কাজে আসছে না। তাই স্থানীয়দের দাবি স্থায়ী সমাধানের। জরুরি ভিত্তিতে যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, টিউব দেওয়া, সেই টিউবও পরিকল্পনাহীনভাবে এখানে দেওয়া হচ্ছে, যার কারণে কুয়াকাটাকে রক্ষা করা যাচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি মাস্টার প্ল্যান হিসেবে এখানে স্থায়ী বাঁধের নির্মাণের জন্য। কুয়াকাটাকে স্থায়ীভাবে রক্ষার জন্য 950 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পনায় বিনোদনের সকল ব্যবস্থা সহ আধুনিক পর্যটন কেন্দ্রের সকল সুবিধা রয়েছে। এখানে 2.5 কিলোমিটার প্রোটেকশন সহ ওয়াকওয়ে করা হবে, ওয়াকিং ট্রেল করা হবে ইকো পার্কের রক্ষার জন্য, এবং পার্ক দিয়ে বাচ্চা সহ শিশু পার্ক, বিনোদন কেন্দ্র, অ্যাকুরিয়াম, সমুদ্র সৈকতটাকে রক্ষা ও উন্নয়ন এই নামে আমরা যাচ্ছি। সেটা যদি অনুমোদন হয় আমরা কাজ বাস্তবায়নে যেতে পারি। 3 কোটি 60 লাখ টাকা ব্যয়ে এই বছর টিউব বসানোর প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, পটুয়াখালী। রংপুর সিটি কর্পোরেশনে এবার আগের একটি প্রকল্পে নির্মিত রাস্তা সিটি গভর্নেন্স প্রকল্পে দেখিয়ে 48 লাখ টাকার বিল দেওয়ার ঘটনা ধরা পড়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রকে চিঠি দিয়েছে। অথচ ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত একজন প্রকৌশলীকে উল্টো সিটি কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন মেয়র। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। নগরীর কুকরুলের মস্কুর মোড় থেকে একরামুল চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজটি আগেই অন্য একটি প্রকল্পে বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন। কিন্তু 2019-20 অর্থবছরে জাইকার সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় সেটিকে নতুন আরেকটি প্রকল্প দেখিয়ে 48,10,858 টাকার বিল এর ঠিকাদার মেসার্স খায়রুল কবির রানাকে প্রথম চলতি বিল হিসেবে প্রদান করা হয়। এমন দুর্নীতির খবরে ক্ষোভ এলাকাবাসীর। 2 বার টাকা নিয়ে একবার কাজ করলেন, তার একবার টাকা কোথায় গেল? টাকা যেগুলো নেছে সেগুলো তো জনগণের টাকা। এরকম অনিয়ম দুর্নীতি দাতা সংস্থার কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে চিঠিতে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেন প্রকল্প পরিচালক। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বদলে এই ঘটনায় জাইকা থেকে চাকরিচ্যুত সিনিয়র কনসালটেন্ট সাখাওয়াত হোসেনকে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী পদে চাকরি দিয়েছেন মেয়র। ঘটনা ধামাচাপা দেওয়া যায়, মুখ বন্ধ করা যায়, সেই কারণে
অলরেডি একজনকে নিয়োগ দিয়েছেন, আর একজন নিয়োগের অপেক্ষা রয়েছেন। আমরা এ সকল দুর্নীতি সঠিক তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে শাস্তির আহ্বান রাখছি। বরাবরের মতো দায় কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উপর চাপিয়ে হুট করে কোনো মন্তব্য করতে চাইলেন না মেয়র। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের কি ডকুমেন্ট আছে, এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগের আলোকে তাদের জবাব কি এবং তাদের ডকুমেন্ট কি, সেগুলো তারা দাখিল করবে। প্রকল্প পরিচালক বলেন, স্পর্শকাতর এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরীর দুই অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থা দুটি বলছে, মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার। মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে, এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 2020 সালের রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরবি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ইলিশের সরবরাহ যথেষ্ট থাকলেও চাহিদা বেশি থাকায় দর কমছে না। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1300 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালী ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানী সহ নানা অঞ্চলের মানুষের পদচারণা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না, তাই ক্রেতার আক্ষেপ। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। 450 থেকে 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। যাকে যাকে ইলিশ পড়তে আছে, অনেক ইলিশ আছে, অনেক ইলিশ মাছের প্রচুর দাম। সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারবে না। চাহিদার তুলনায় আসলে ক্রেতার সংখ্যা বেশি, এর জন্য আর কি ইলিশের দামটা কমতেছে না। তবে হাটের আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে। আমাদের একটা টিউবওয়েলের দরকার, আর আমাকে এটা যদি ভালো করে পাকা করে দেয়, সুন্দর হয়ে নামাজ বেচতে পারি। আড়তটিতে 2 ঘন্টার বেচা কেনার উপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। 29 আড়ত আর 200 বিক্রেতা খোলা মাঠে এভাবেই ইলিশের পসরা সাজিয়ে বসেছেন, যেন ইলিশের মেলা বসেছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদের পর হাটের প্রথম সপ্তাহে জমে ওঠেনি নাটোরের চামড়ার বাজার। আড়তদাররা বলছেন, এখন পর্যন্ত বাইরের ব্যবসায়ীরা তেমন না আসায় কিছুটা স্থবির বেচাকেনা। চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা। তবে গত বছরের চেয়ে অতিরিক্ত দামে গরুর চামড়া কেনা হচ্ছে বলে জানান ট্যানারি মালিকদের প্রতিনিধিরা। আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
ঈদের পর দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর চামড়া নিয়ে নাটোরে আসেন ব্যবসায়ীরা। এ সপ্তাহে পুরোদমে কেনাবেচা শুরুর কথা থাকলেও তেমন জমে ওঠেনি বাজার। প্রভাব পড়েছে দামের ক্ষেত্রেও। গরুর লবণ দেয়া চামড়া 40 থেকে 42 টাকা নির্ধারিত থাকলেও ট্যানারি মালিকরা দাম দিচ্ছেন আরও কম। এতে লোকসানের আশঙ্কা মৌসুমি ব্যবসায়ীদের। সরকার রেট দিচ্ছে 37 টাকা ফুটে, এখন আমাকে চামড়া 30 টাকা 31 টাকা ফুটে বলতেছে। কিছু কাস্টমার মাল দেখাইলাম, সে কেউ বলে 30 টাকা ফুট, কেউ বলে 31 টাকা ফুট। আরও ক্রেতা এলে সপ্তাহখানেক পর বেচাকেনা বাড়লে নির্ধারিত দাম পাওয়া যাবে বলে মনে করেন আড়তদাররা। মালের কোয়ালিটির উপর নির্ভর করে মালের বিক্রি। সরকার নির্ধারিত দামের থেকেও ছাগলের চামড়া অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। ট্যানারি মালিকদের প্রতিনিধিরা জানান, ছাগলের চামড়া দ্রুত নষ্ট হওয়ায় এগুলো আগে কিনে সংরক্ষণ করতে হয়। গত বছরের তুলনায় এবার গরুর চামড়া অতিরিক্ত দামে কেনা হচ্ছে বলেও জানান তারা। ছাগলটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা ছাগলটা কিনতেছি। চামড়া দেখে আমরা দাম দিচ্ছি। এদিকে ব্যবসায়ীদের নিরাপত্তা, চামড়া বেচাকেনা ও সরবরাহের জন্য প্রশাসনিক সহায়তার আশ্বাস পুলিশ সুপারের। কোনো পাচার না হয় তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্যানারি মালিক যারা আসছে তাদের নিরাপত্তা, তাদের অর্থ পরিবহনের নিরাপত্তার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। হাট কর্তৃপক্ষ জানান, দেশের 25টি জেলা থেকে এখন পর্যন্ত নাটোরে প্রায় 4 লাখ পিস গরু ও 3 লাখ পিস ছাগলের চামড়া এসেছে। সময় সংবাদ, নাটোর। কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লীর 69টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন। করোনাকালীন এই সময়ে উপহার সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। পরে আশ্রয়ণ প্রকল্পে 200 চারা গাছ রোপণ করা হয়। নেত্রকোনায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে শহরের চন্দ্রনাথ ও আঞ্জুমান উচ্চ বিদ্যালয় মাঠে ইজি বাইক ও মিশুক চালকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে চালকদের ঘরে রাখতেই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ভয়াবহতায় প্রাণ গেল আরো 212 জনের। চরম ঝুঁকিতে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীরা। বেশিরভাগকেই বাঁচানো যাচ্ছে না সর্বোচ্চ চিকিৎসা দিয়েও। চট্টগ্রামে এবার আবাসিক এলাকায় পাহাড় ধস, বাড়ছে আতঙ্ক। কক্সবাজারে ঢলের পানি নামলেও দুর্ভোগ চরমে। বাগেরহাটে ভেসে গেছে চিংড়ি ঘের। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।